দেশ বিদেশের ব্যবসা বাণিজ্য আর অর্থনীতির সব খবর নিয়ে আমন্ত্রণ ওয়ালটন স্মার্ট ফ্রিজ বিজনেস রিপোর্টে। আসছে অর্থ বছরের জন্য প্রায় ৮ লাখ কোটি টাকার বাজেট পেশ করতে যাচ্ছেন অর্থমন্ত্রী। আকার বাড়ল মাত্র 4.৫%। ঢালাওভাবে কালো টাকা সাদা করার সুযোগ দেওয়া হচ্ছে নতুন বাজেটে। করের বোঝা বাড়বে সাধারণের। ব্যাংকে টাকা রাখার খরচ আরও এক দফা বাড়ছে নতুন অর্থ বছরে। বাড়ছে আবগারি শুল্কের হার। এমন সব খবর নিয়ে আমাদের আজকের আয়োজন। ওয়ালটন ফ্রিজ কিনে অনেকের মতো আপনিও হয়ে যেতে পারেন মিলেনিয়াল। সেরা পণ্যের সেরা অফার। বৃহস্পতিবার জাতীয় সংসদে 2024-25 অর্থ বছরের বাজেট পেশ করতে যাচ্ছেন অর্থমন্ত্রী। এই বাজেটের আকার হবে 7,97,000 কোটি টাকা, যা চলতি বছরের চেয়ে মাত্র 4.5% মতো বেশি। প্রস্তাবিত বাজেটে ঘাটতির পরিমাণ থাকছে 2,56,000 কোটি টাকা। আরও জানাচ্ছেন রায়হান শোভন। চলতি মেয়াদে সরকারের প্রথম বাজেট, সেই বাজেটের সম্ভাব্য আকার 7,97,000 কোটি টাকা, যা শেষ হতে চলা অর্থ বছরের বাজেটের থেকে মাত্র 4.5 ভাগ বড়। হিসেব বলছে নতুন বাজেটের 1/3 অর্থ ব্যয় হবে বার্ষিক উন্নয়ন কর্মসূচিতে। বাকি 64% বড় অংশই চলে যাবে সরকারি কর্মকর্তা কর্মচারীদের বেতন ভাতায়। আগে নেওয়া ঋণের সুদ পরিশোধে এবার ব্যয় হবে 1,13,000 কোটি টাকা। গেল বছরও যা ছিল 95,000 কোটি টাকার কম। এই পুরো এডিপির বাস্তবায়ন এটা কিন্তু ধার করতে হয়। তখন সমস্যাটা হচ্ছে বাজেটের ওইখানে যে এত বিপুল ধার সরকারের পক্ষে বহন করা সম্ভব কিনা, এবং 2 নম্বর হচ্ছে যে এটা ইম্প্যাক্টটা অর্থনীতিতে কি পড়ছে। সরকার আশা করছে বাজেটের 5,41,000 কোটি টাকা আসবে রাজস্ব থেকে, অর্থাৎ চলতি বছরের চেয়ে 41,000 কোটি টাকা বেশি। এই বাড়তি আয়ের বড় অংশই জাতীয় রাজস্ব বোর্ডকে দিয়ে আয় করতে চায় সরকার। এজন্য সংস্থাটিকে 4,80,000 কোটি টাকার লক্ষ্য দেওয়া হচ্ছে। চলতি বাজেটে এনবিআরকে 4,30,000 কোটি টাকার লক্ষ্য দেওয়া হয়েছিল, যদিও তার ধারে কাছেও পৌঁছাতে পারেনি সংস্থাটি। রাজস্ব কিন্তু একটা বিশাল সোর্স, যেটা দিয়ে আমরা কিন্তু আমাদের সব সমস্যার সমাধান করতে পারি, কিন্তু আমরা পারছি না, আমরা ব্যর্থ। ওইটাকেই সবচেয়ে বেশি প্রাধান্য দেবো আমি। পেন্ডিং দ্যাট সরকারের ঘাটতি থাকবে, এবং সেই ঘাটতি অভ্যন্তরীণ সোর্সটাকে খুব স্ট্রেন করছে, কারণ আমরা ব্যাংকিং খাতকে খুব দুর্বল করে ফেলেছি। সরকারের পরিকল্পনা অনুযায়ী 2024-25 অর্থ বছরের প্রস্তাবিত বাজেটে ঘাটতি থাকবে 2,56,000 কোটি টাকা, যা মোট দেশজ উৎপাদন বা জিডিপির 4.6%। পরিকল্পনা আছে ঋণের 35 ভাগ নেওয়া হবে বিদেশি উৎস থেকে। 4,500 কোটি টাকার মতো প্রত্যাশা করা হচ্ছে অনুদান হিসেবে। আর চড়া সুদে স্থানীয় ব্যাংকিং ব্যবস্থা থেকে ধার নেওয়া হবে 1,37,000 কোটি টাকা। কিছু আসবে সঞ্চয়পত্র বিক্রি করেও। টোটাল আমাদের হয়তো 1,60,000 1,70,000 কোটি টাকা হয়তো ডিপোজিট হবে। তাতে সরকারি যদি 1,30,40,000 কোটি টাকা নিয়ে নেয়, তাহলে ব্যক্তি খাত তো না খেয়ে মরবে। ওই জায়গাটাতে একটা বড় সমস্যা আছে। টানা চতুর্থবার সরকার গঠনের পর প্রথম বাজেট দিতে যাচ্ছে সরকার নতুন এক অর্থমন্ত্রীর হাত ধরে, যেখানে মূল্যস্ফীতির লাগাম টানতে ব্যয় সঞ্চয় হবার ইঙ্গিত মিলেছে। বিপরীতে বৈদেশিক মুদ্রার ঘাটতির এই সময়ে জনগণের উপর বাড়তি করের বোঝা বাড়ানোর উদ্যোগও দেখা গেছে। আর এই দুয়ের মিশলে সুখী, সমৃদ্ধ, উন্নত ও স্মার্ট বাংলাদেশ বিনির্মাণের প্রত্যয় জানাবেন অর্থমন্ত্রী আসছে অর্থ বছরের বাজেটে এই জাতীয় সংসদে। রায়হান শোভন, বিজনেস রিপোর্ট, মাছরাঙা টেলিভিশন। আসছে অর্থ বছরের বাজেটে ঢালাওভাবে কালো টাকা সাদা করার সুযোগ দেওয়া হচ্ছে। ছাড় দেওয়া হবে কর্পোরেট করের ক্ষেত্রেও। তবে সাধারণ মানুষের করের বোঝা কমছে না। বাড়বে মোবাইলে কথা বলা ও ইন্টারনেট ব্যবহারের খরচ। বাতিল হবে সংসদ সদস্যদের শুল্কমুক্ত গাড়ি আমদানির সুবিধাও। আরও জানাচ্ছেন ফাতিমাতুজ জোহরা। বিদেশ থেকে গাড়ি আমদানিতে কোনো কর দিতে হয় না সংসদ সদস্যদের। সংসদের 5 বছরের মেয়াদে একটি করে এমন শুল্কমুক্ত গাড়ি কেনার সুযোগ পান এমপিরা। তবে আসছে অর্থ বছর থেকে এই সুবিধা আর নাও থাকতে পারে। জানা গেছে সংসদ সদস্যদের গাড়ি আমদানিতে 25% শুল্ক ও 15% মূসক আরোপের প্রস্তাব করবেন অর্থমন্ত্রী প্রস্তাবিত বাজেটে। তবে ব্যবসায়ীদের কিছুটা ছাড় দেওয়ার আভাস মিলেছে। জানা গেছে পুঁজিবাজারে তালিকাভুক্ত কোম্পানির কর হার বর্তমানে 22.5% থেকে কমিয়ে 20% করা হবে। আর পুঁজিবাজারে তালিকাভুক্ত নয় এমন প্রতিষ্ঠানও 2.5% করে কর ছাড় পাবে। তবে দুই পক্ষকে লেনদেনের কিছু শর্ত মানতে হবে। ব্যক্তি শ্রেণীর করদাতাদের জন্য কোনো সুখবর থাকছে না বাজেটে। বাড়ছে না করমুক্ত আয়সীমা। আগের মতোই থাকছে ন্যূনতম কর। কালো টাকার মালিকদের জন্য উদারতা দেখানো হতে পারে আসছে বাজেটে।
জানা গেছে নির্ধারিত করের বাইরে মাত্র 15% জরিমানা কর দিয়েই কালো টাকা সাদা করা যাবে নতুন অর্থ বছরে। বলা হয়েছে আইনে যাই থাকুক না কেন অবৈধ অর্থ উপার্জনকারীরা ফ্ল্যাট, জমি ও নগদ অর্থের ওপর ওই জরিমানা দিয়ে টাকা বৈধ করার সুযোগ পাবেন। যদিও 2 বছর আগে এমন সুযোগ রাখা হলেও খুব একটা সাড়া মেলেনি। পরিবর্তন আনা হচ্ছে লাগেজ বিধিমালা। এতদিন বিদেশ থেকে শুল্ক ছাড়া 2টি মোবাইল ফোন আনা যেত, এখন শুল্ক দিয়ে মাত্র 1টি মোবাইল ফোন আনা যাবে। বদল আসতে পারে স্বর্ণ আমদানির বিধিমালাও। বাতিল হতে পারে ট্যুর অপারেটরের মূসক অব্যাহতিও। এই কর হার দ্বিগুণ হতে পারে অ্যামিউজমেন্ট ও থিম পার্কের জন্য, অর্থাৎ আনন্দ বিনোদনে মানুষের ব্যয় বাড়বে আসছে অর্থ বছরে। সীমিত করা হতে পারে ডিজিটাল খাতের কর অব্যাহতিও। এতদিন এই ব্যবসার 27টি উপখাত এই সুবিধা পেত। আসছে অর্থ বছরে কৃত্রিম বুদ্ধিমত্তা, ব্লকচেইন, রোবোটিক্সের মতো 19টি সেবাভিত্তিক ব্যবসা সব লেনদেন নগদবিহীন করার শর্তে 3 বছরের জন্য কর অব্যাহতির সুযোগ পাবে। জানা গেছে প্রস্তাবিত বাজেটে সব স্তরেই সিগারেটের দাম ও সম্পূরক শুল্ক হার বাড়ানোর উদ্যোগ নেবে রাজস্ব বিভাগ। আইসক্রিমে সম্পূরক শুল্ক দ্বিগুণ বাড়িয়ে 10% আর কোমল পানীয়ই সম্পূরক শুল্ক 5% বাড়ানোর উদ্যোগও নিতে পারে জাতীয় রাজস্ব বোর্ড আসছে 24-25 অর্থ বছরের বাজেটে। বাজেটে নতুন কর আরোপের পাশাপাশি বড় কর ছাড়ও দেয় রাজস্ব বিভাগ। সেই কর অব্যাহতির ফলে সরকারের রাজস্ব আদায় কতটা কম হচ্ছে তারও একটি হিসেব প্রস্তাবিত বাজেটে তুলে ধরবেন অর্থমন্ত্রী। জানা গেছে 2023-24 অর্থ বছরে এমন ছাড় দিয়ে সরকারের প্রত্যক্ষ কর ব্যয়ের পরিমাণ দাঁড়িয়েছিল 1,47,000 কোটি টাকা প্রায়। ফাতিমা জোহরা, বিজনেস রিপোর্ট, মাছরাঙা টেলিভিশন। ব্যাংকে টাকা রাখার খরচ আরও এক দফা বাড়তে যাচ্ছে। আসছে 2024-25 অর্থ বছরে ব্যাংকে জমা টাকার উপর আবগারি শুল্ক বাড়ানোর পরিকল্পনা করেছে জাতীয় রাজস্ব বোর্ড, যা সর্বোচ্চ 67% পর্যন্ত বাড়তে পারে। ব্যাংকার বিশ্লেষকরা বলছেন এই সিদ্ধান্তের প্রভাবে ব্যাংকে টাকা রাখতে নিরুৎসাহিত হবেন গ্রাহকরা। হিরজুন মিরা রিপোর্ট। কোনো ব্যক্তি বা প্রতিষ্ঠানের 1 বছরে ব্যাংকে থাকা টাকার ওপর নির্দিষ্ট হারে রাজস্ব আদায় করে সরকার, যা এক্সাইজ ডিউটি বা আবগারি শুল্ক নামে পরিচিত। এমনকি কোনো ব্যক্তির নেওয়া ঋণের অর্থ অ্যাকাউন্টে জমা হলেও এই শুল্ক দিতে হয়। এই আবগারি শুল্কের হার বাড়তে যাচ্ছে আসছে অর্থ বছর। বর্তমান কর কাঠামোতে 1 বছরের মধ্যে যে কোনো সময় ব্যাংক হিসেবে জমা হওয়া টাকার পরিমাণ 1 লাখ টাকার মধ্যে থাকলে আবগারি শুল্ক দিতে হয় না, যা আসছে বাজেটেও অপরিবর্তিত থাকতে পারে। তবে পরবর্তী ধাপগুলোর জন্য এই হার বাড়তে যাচ্ছে। বর্তমানে 1 লাখ টাকা থেকে 5 লাখ টাকা পর্যন্ত আবগারি শুল্ক 150 টাকা। আগামী অর্থ বছর থেকে যা 200 টাকা হতে পারে। 5 লাখ টাকা থেকে 10 লাখ টাকা পর্যন্ত জমাকৃত অর্থের জন্য এই শুল্ক 500 টাকা থেকে বেড়ে 600 টাকা করা হতে পারে। বর্তমানে 10 লাখ টাকা থেকে 1 কোটি টাকা পর্যন্ত আবগারি শুল্ক দিতে হয় 3000 টাকা। আগামী অর্থ বছর এই স্তরকে 2 ভাগে ভাগ করা হতে পারে। প্রথম ভাগে 10 লাখ টাকা থেকে 50 লাখ টাকা পর্যন্ত এই শুল্ক হবে 3000, আর 50 লাখ টাকা থেকে 1 কোটি টাকার ক্ষেত্রে 5000 টাকা। অর্থাৎ এই স্তরে যাদের টাকা থাকবে বছরের ব্যবধানে তাদের শুল্ক হার বাড়বে প্রায় 67%। 1 কোটি টাকা থেকে 5 কোটি টাকা পর্যন্ত স্তরটিও 2টি ভাগে ভাগ হচ্ছে আসছে অর্থ বছর। পরিকল্পনা অনুযায়ী 1 কোটি থেকে 2 কোটি টাকা পর্যন্ত আগের মতোই আবগারি শুল্ক হবে 15,000 টাকা। তবে 2 কোটি থেকে 5 কোটি টাকার জন্য তা বেড়ে দাঁড়াবে 20,000-এ। অপরিবর্তিত থাকছে 5 কোটির বেশি জমা থাকা টাকার আবগারি শুল্ক 50,000-এই। যদি এখন আমার এক্সাইজ ডিউটি বাড়ে তাহলে যেটা হবে কি, একজন মানুষ তখন দেখবে যে আমার অলরেডি খরচ বাড়ছে, আরো খরচ বাড়ছে। সেখানে অনেক সময় মানুষ করতে পারে কি, তারা বিশেষ করে মার্জিনাল লেভেলে যারা আছেন তারা কিন্তু টাকাটা ব্যাংক থেকে নিয়ে যেতে চলে যেতে পারেন। এতে করে কিন্তু এমনি কিন্তু মানি আউটসাইড ব্যাংক বাড়ছে, সেক্ষেত্রে এই পরিমাণটা আরো বাড়তে পারে। আমরা ডিপোজিটরদেরকে যে রিটার্ন দেই সেটা কিন্তু আসলে আপনার ইনফ্লেশন রেট থেকে কম, তো সেখানে আমি রিয়েল রিটার্ন দিচ্ছি না। তারপরে যদি আবার এই ধরনের ট্যাক্স কাটি, আবগারি শুল্ক কাটি, আবার মেনটেনেন্স কস্ট কাটি, তাহলে তো ডিপোজিটররা কিছুই পাবে না। বিশ্লেষকরা বলছেন গ্রাহকদের আমানতের পরিমাণ কমে গেলে তারল্য সংকটে পড়বে ব্যাংকগুলো, ফলে কমবে ব্যাংকের ঋণ দেওয়ার সক্ষমতাও। অন্যদিকে ব্যাংক খাতের বাইরে অর্থের প্রবাহ বাড়ায় চাপ পড়বে মূল্যস্ফীতিতেও। আমার যদি ডিপোজিটের পরিমাণ কমে যায়, আমার ডেফিনেট লেন্ডিং অ্যাবিলিটি কমে যাবে। আপনি জানেন যে সরকার কিন্তু বড় করছে ব্যাংকিং সেক্টর থেকে, এবং এই মাসে ইনফ্যাক্ট সরকারের বড়িং টাকা হচ্ছে 61,000 কোটি টাকা। এই টাকাটা যদি বড় করতে হয় ব্যাংকে তো সে ক্যাপাসিটি থাকতে হবে। সে ক্যাপাসিটি কোথেকে আসবে? সেখানে কাস্টমার ডিপোজিট থেকে কিন্তু সে ক্যাপাসিটি আসবে। তো সেই জন্য বলছে সেখানে কিন্তু অবশ্যই আমাদের ক্রেডিট গ্রোথে এফেক্ট হতে পারে। গভর্নমেন্ট যে পরিমাণ বড় করতে যাচ্ছে সেই পরিমাণ ব্যাংকিং সিস্টেম বড় না করতে পারে, সে এই ধরনের ক্যাপাসিটি ইস্যু হতে পারে। ইট অল ডিপেন্ডস হাউ পিপল রিঅ্যাক্ট। সবশেষ 2021-22 অর্থ বছরে ব্যাংকে টাকা জমা রাখার উপর শুল্ক বাড়িয়েছিল জাতীয় রাজস্ব বোর্ড, এনবিআর।
হিরজুন মীরা, বিজনেস রিপোর্ট, মাছরাঙা টেলিভিশন। ওয়ালটন ফ্রিজ কিনে অনেকের মতো আপনিও হয়ে যেতে পারেন মিলেনিয়াল। সেরা পণ্যের সেরা অফার। সংখ্যার হিসেবে না হলেও আসছে অর্থ বছরের বাজেটকে ঘিরে সাধারণ মানুষের প্রত্যাশাও কম নয়। বেশিরভাগ নাগরিকের চাওয়া নতুন অর্থ বছরে জীবনযাত্রার ব্যয় কমে আসুক। কেউ কেউ চান নতুন কাজের সুযোগ, আর কারো কারো প্রত্যাশা ব্যবসা বাড়ুক আরও সামনের দিনগুলোতে। রঞ্জিবুল মিজানের রিপোর্টে বিস্তারিত। দিনমজুর আবু বক্কর ইট ভাঙ্গার হাতুড়ি চললেই চলে তার সংসার। গেল 17 বছর ধরে এই কাজ করে চলছেন রাজধানীর বিভিন্ন অলিগলিতে। কোনো দিন কাজ মেলে, কোনো দিন ফেরেন খালি হাতে। তার এই জীবন সংসারে অর্থনীতির হিসেব নিকেশ আর বাজেটের খুব একটা জায়গা নেই। শুধু প্রত্যাশা যেন পেট পুড়ে খেতে পারেন 3 বেলা। আমরা সারাদিন কাজ করি 600 টাকা হাজিরা। আমার জীবন যাইতেছে এই যে ইডিয়া সাফ করতে করতে এই পর্যন্ত কোনো বাজেট আমরা সরকারের কাছে দাবি করতেও পারি না, আনতেও পারি না। তো অবশ্যই আমার মতো গরিব যারা আছে এরা কষ্টই করতেছে, এরা জীবনটা অকারণে যাইতেছে। তো আমার বলা হইলো সরকারের কাছে আমার দাবি একটুই, তরকারির দাম একটু কম দেওক, পেঁয়াজ রসুন একটু কম দেওক, মানুষ হাজার চলাফেরা করতে গরিব মানুষ খায়া যায় বাঁচতালে নুন বাদ 2 দিয়া। মোহাম্মদ শিহাবও চাপে আছেন বাড়তে থাকা জীবনযাত্রার ব্যয় নিয়ে। বেসরকারি চাকুরি থেকে যতটুকু আয় তাতে সংসার চলে যায় ঠিকঠাক, কিন্তু ঘুরতে যাওয়ার মতো শখ মেটানো দায় হয়ে যায়। পরিকল্পনা মতো হয় না সঞ্চয়ও। নতুন অর্থ বছরে সেই অতৃপ্তি ঘোচাতে চান তিনি। বাজারে যদি আমরা বলতে যাই, যেমন সরকারি চাকরি যারা করে তাদেরকে মানে কি জানি বলে যে পেনশন দিচ্ছে অনেক কিছু দিচ্ছে। আমাদের বিভিন্ন এই ধরনের ফেসিলিটি দিতে পারা যায়। হ্যাঁ, আমরা সরকারি প্রাইভেট চাকরি করতেছি, এখানে আমাদের বছর শেষে একটা সীমিত সংখ্যক ইনক্রিমেন্ট হচ্ছে। তার সাথে আরও কিছু ফেসিলিটি যদি আমাদেরকে দিতে পারে, সরকারি যে ফেসিলিটিগুলো যাতে যারা প্রাইভেট চাকরি করে তাদেরকেও যাতে একটু সরকার যদি দেখে বা দিবে এমন যদি করতে পারে আমাদের জন্য একটু ভালো হয় আর কি। বাজেটকে ঘিরে আবু সুফিয়ানের প্রত্যাশাটি ভিন্ন। মিরপুর 12 নম্বরের মুসলিম বাজারে ইলেকট্রিক পণ্যের ব্যবসা তার, যেখানে বিক্রি হওয়া ফ্যান লাইট সহ সব পণ্যের দাম বেড়েছে 15 ভাগের মতো গেল 1 বছরে। এর প্রভাবে ক্রেতা কমেছে তার, ফলে কমেছে বিক্রিও। তাই তো আসছে বাজেটে ইলেকট্রিক পণ্যের দাম কমানোর প্রত্যাশা তার। যদি জিনিসপত্রের দাম থাকে আমাদের সেলটা বাড়ে, সেক্ষেত্রে আমাদের প্রফিটটা বেশি হয়। আর জিনিসপত্রের দাম যখন বাড়তি থাকে তখন আমাদের সেলও কমে যায়, আমাদের প্রফিট অনেক কমে যায়। সেক্ষেত্রে আমরাও ক্ষতিগ্রস্ত, সাধারণ জনগণও ক্ষতিগ্রস্ত হয়। তাই আমাদের প্রত্যাশা হচ্ছে যে জিনিসপত্রের দাম যেন মানুষের হাতের নাগালে থাকে, সেক্ষেত্রে সাধারণ মানুষও উপকৃত হইলে আমরাও উপকৃত হলাম। কেউ চাইছে বাড়ুক কাজের সুযোগ, কারো চাওয়া দাম কমুক নিত্য পণ্যের, কারো নজর ব্যবসায়ের বাড়তি মুনাফার। সাধারণ মানুষের এসব চাওয়া কতটা পূরণ হবে নতুন বাজেটে, সেদিকেই চোখ সবার। রঞ্জিবুল মিজান, বিজনেস রিপোর্ট, মাছরাঙা টেলিভিশন। বাংলাদেশ থেকে যেসব কর্মী যেতে পারেনি তাদের নিতে নতুন করে আর সময় বাড়াবে না মালয়েশিয়া, এমনটি জানিয়েছে ঢাকায় দেশটির হাই কমিশনার। বৃহস্পতিবার রাজধানীতে প্রবাসী কল্যাণ প্রতিমন্ত্রীর সঙ্গে বৈঠক শেষে তিনি জানান, শ্রমবাজারে শৃঙ্খলা আনতে তাদের সরকার এই সিদ্ধান্ত নিয়েছে। 15টি দেশ থেকেই কর্মী নেওয়ার সময় বাড়ানো হচ্ছে না। নির্দিষ্ট সময় পরও কর্মীদের ভিসা দেওয়ার বিষয়ে রিক্রুটিং এজেন্সিগুলোর দাবি মিথ্যা বলেও জানান তিনি। বলেন, কোনো ধরনের অন্যায়কে প্রশ্রয় দেবে না মালয়েশিয়া। আর প্রবাসী কল্যাণ প্রতিমন্ত্রী জানিয়েছেন, কর্মী নেওয়া চালু করতে দেশটির কাছে আবারও আহ্বান জানাবে সরকার। যেসব কর্মী যেতে পারেনি তাদের আর পাঠানো না গেলে টাকা ফেরত পাওয়ার নিশ্চয়তা দেন তিনি। জানান, যারা অনিয়ম করেছেন তারাও ছাড় পাবেন না। We cannot entertain any allegation without any proof whatsoever. But so far, the whole Malaysian government, including those who are issuing the visa, we stick by the deadline. আমরা মালয়েশিয়ান গভর্নমেন্টকে থ্রু দি হাই কমিশন আমরা অ্যাপিল করেছি যে এই অন্ততপক্ষে এই 17,000 যাদের ভিসা পেয়েছে তাদেরকে তাদের দেশে এন্ট্রি এবং কাজের ব্যবস্থা করে দেওয়ার জন্য। কাদের দ্বারা এই সমস্যার সৃষ্টি হয়েছে এই সমস্ত জিনিস খুঁজে বের করার জন্যই আমরা তদন্ত কমিটি করেছি। এই তদন্ত কমিটির মাধ্যমে যাদের বিরুদ্ধে রিপোর্ট আসবে, যারা দোষী সাব্যস্ত হবে তাদের বিরুদ্ধে আমরা ব্যবস্থা গ্রহণ করব। নেতিবাচক ধারায় শেষ হয়েছে ঢাকার শেয়ার বাজারের লেনদেন। সার্বিক সূচক ডিএসইএক্স 23 পয়েন্ট কমে দাঁড়িয়েছে 5,224-এ। হাত বদল হয়েছে মোট 381 কোটি টাকা শেয়ারের মালিকানা। লেনদেনে অংশ নেওয়া প্রতিষ্ঠানগুলোর মধ্যে দর বেড়েছে 98টির, কমেছে 247টির, আর অপরিবর্তিত রয়েছে 52টির দর। এবার বাজার নিয়ে বিশ্লেষণ শুনবো অ্যালায়েন্স ক্যাপিটাল অ্যাসেট ম্যানেজমেন্টের। আজকে মার্কেট নেগেটিভলি ক্লোজ হয়েছে এবং মার্কেটের ওভারঅল সেন্টিমেন্টও ছিল আজকে বিয়ারিশ নেচারের।
ইন্ডেক্স প্রায় 23 পয়েন্টস কমে এখন দাঁড়িয়েছে 5224 পয়েন্টসে, এবং মার্কেটে টার্নওভার ছিল আজকে যথেষ্ট কম, মাত্র 400 কোটি টাকার মতো। অর্থাৎ ইনভেস্টররা মার্কেটে খুবই কমই পার্টিসিপেট করছে আজকে। পার্সেন্টেজ ওয়াইজ আজকে প্রাইস বেড়েছে 24% কোম্পানির, কমেছে অলমোস্ট 63% কোম্পানি, এবং অপরিবর্তিত ছিল মাত্র 13% কোম্পানি। এবং ফাইনালি সেক্টরাল পারফরমেন্সের দিক থেকে আজকে সবচেয়ে বেশি টার্নওভার ছিল ফুড সেক্টরে, ফলোড বাই ফার্মাসিউটিক্যালস এবং টেক্সটাইল সেক্টর। তবে টেক্সটাইল সেক্টরে আজকে সবচেয়ে বেশি সংখ্যক কোম্পানির প্রাইস কমেছে। দর্শক, আমাদের যে কোনো পর্ব নিজেদের সুবিধাজনক সময় দেখতে সাবস্ক্রাইব করুন বিজনেস রিপোর্টের অফিসিয়াল ইউটিউব চ্যানেল। ফেসবুক পেজে লাইক দিয়ে আপডেট থাকুন ব্যবসা বাণিজ্যের আলোচিত সব ঘটনা সম্পর্কে। আর আপনাদের মতামত জানান কমেন্টস অথবা ইনবক্সে। আজ এটুকুই, বিদায় নিচ্ছি, ভালো থাকবেন।